যে বিরোধীরা অভিযোগ করছে, এভিডেন্স দিচ্ছে। এক, তারপর বলেছেন যে বাংলায় কবে এসআইআর হবে তারা ঠিক করবে। আর প্রথমে বলেছেন যে নির্বাচন কমিশনের কাছে শাসক বিরোধী বলে আলাদা কিছু নেই, সবার অবস্থান সেম। এখানে একটু সংশয় করবো, আপনি যে সমস্ত সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 22 লক্ষ মৃত ভোটার গত 20 বছর ধরে যারা রয়েছে সেটা কমিশন আজকে জানাচ্ছে। তাহলে এই লোকসভা ভোটের পর থেকে এতদিন ধরে কি করছে, এটা ছাড়া অন্য একটা 100 দিনের কাজে বলে দিই, 100 দিনের কাজ নিয়ে কেন্দ্র সুপ্রিম কোর্টে গেল, টাকা ফের আটকানোর বিষয়ে আপনারা দিল্লি থেকেও মুভমেন্ট করেছেন, এখানেও করেছেন, টাকা দিতে বলছে, ওরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। আচ্ছা, গতকাল নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাংবাদিক বৈঠকটা করা হয়েছে সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক যারা, যে প্রশ্নগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে রেখেছিলাম, একটা প্রশ্নেরও নির্বাচন কমিশন কালকের সাংবাদিক বৈঠকে কোনো সদুত্তর দেননি এবং পাশ কাটিয়ে বেরিয়ে গিয়ে দায়ে বিরোধী দলগুলোর উপর চাপিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছে। আমি প্রথমেই বলতে চাই, আপনারা যদি নির্বাচন কমিশনের গাইডলাইনগুলো দেখেন, কোনোরকম কোনো এফিডেভিট বা কমপ্লেনের প্রয়োজন পড়ে না। কোথাও যদি কোনো রকম ভুল থাকে বা ইলেকটোরাল রোলে কোথাও কোনো গড়মিল হয়, সেখানে সুমোটো কগনিজেন্স নিয়ে ইলেকশন কমিশনের ইয়ারোর ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, এনকোয়ারি ইনিশিয়েট করে দরকার হলে কোনো রকম কোনো গড়মিলের অভিযোগ যদি আসে, তৎক্ষণাৎ সুমোটো কগনিজেন্স নিয়ে এনকোয়ারি করে সেই চেঞ্জগুলো করা যেতে পারে। আমি দিল্লি যাওয়ার আগের দিনও বলে গেছি যে কথা নির্বাচন কমিশন বলছে যে ইলেকটোরাল রোলে গড়মিল রয়েছে এবং কোনো জায়গায় মৃত ব্যক্তিদের নাম রয়েছে, এসআইআর করার প্রয়োজন। আমি যদি ইলেকশন কমিশনের যুক্তিকে তর্কের খাতিরে সঠিক ধরে নিই, তাহলেও আমার মনে হয় যে সদ্য সমাপ্ত 1 বছর আগে যে লোকসভা নির্বাচন গেছে, সেই নির্বাচন তো এই ভোটার লিস্টের বেসিসে হয়েছে। তো আগে সরকারের পদত্যাগ করে তারপর কাশ্মীর থেকে কন্যাকুমারী সারা দেশে এসআইআর করে তারপর নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না। ভারতীয় জনতা পার্টি মানুষকে ফেস করতে ভয় পাচ্ছে। যাতে মানুষ তার ভোটাধিকারটা প্রয়োগ না করতে পারে, তার যে মৌলিক অধিকার, সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এবং 100 দিনের যে প্রশ্ন আপনারা করলেন, যে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্রের সরকার সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই আবেদন জানিয়েছে। কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেখানে স্পষ্টত বলা ছিল যে 1 আগস্ট থেকে 100 দিনের কাজের টাকা শুরু করতে হবে এবং কাজ শুরু করতে হবে। শুধু তাই নয়, আমাদের দীর্ঘদিনের দাবি, গত 3-4 বছর ধরে যেভাবে 100 দিনে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে, আমাদের সেই দাবি পূরণ করে তারপর 100 দিনের কাজ চালাতে হবে। মানে আমাদের আগেকার যে বকেয়া পাওনা, সেটা তো আগে মেটাতে হবে। সেটা না মিটিয়ে সরকার 1 তারিখ থেকে কাজ চালু না করে ডাইরেক্ট চলে গেল সুপ্রিম কোর্টে, যাতে বাংলার মানুষকে আরও কিছু দিন 100 দিনের কাজ থেকে বঞ্চিত রাখা যেতে পারে। এই কারণেই আমরা বিজেপি সরকারকে জনবিরোধী, বাংলা বিরোধী, গরিব বিরোধী এবং সংবিধান বিরোধী বলে বারবার মানুষের কাছে তাদেরকে তুলে ধরেছি। বিজেপি যেভাবে এখনো এক পক্ষের সরকার চালিয়েছে গত 10-11 বছর ধরে, আপনারাও এমনকি দেখেছেন যে ইলেকশন কমিশনও অ্যাকসেপ্ট করছে যে লক্ষ লক্ষ মৃত ব্যক্তিদের নাম রয়েছে। তাহলে যাদের তত্ত্বাবধানে 2024-এর নির্বাচন হলো, তাদেরকে তো এফআইআর করে ইনভেস্টিগেশন করে জেলে ঢোকানো হচ্ছে। নির্বাচন কমিশন বলছে 7 দিনের মধ্যে আমাদের কাছে যদি কোনো এফিডেভিট জমা না পড়ে, আমরা ধরে নেব আপনাদের দাবির কোনো মূল্য নেই বা কোনো সত্যতা নেই। আমি যদি বলি, আমি তো 2020 সালে বলেছি যে আমার বিরুদ্ধে ইডি সিবিআই ইনকোয়ারি করছে, কোনো কিছু যদি কোর্টে জমা না দিতে পারে তাহলে আমি
বা আমাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে তদন্ত করছে, এমনকি অনেকে 3 বছর 3.5 বছর ধরে জেলে থাকার পরেও তাদের বিরুদ্ধে কমপ্লেন কিন্তু জমা দিতে পারেনি। আচ্ছা, সত্যেন্দ্র জৈন 3 বছর জেল খেটেছে, তার বিরুদ্ধে সিবিআই কিন্তু জমা দিতে পারেনি। তার মানে সিবিআই ভুল, ওরা ঠিক, যারা জেলে আছে তারা ঠিক। সেই তর্কের খাতিরেই যদি আমরা দেখি যে আজকে 5 বছর ধরে আমার বিরুদ্ধে সিবিআই ইডি এনকোয়ারি করছে, জনসমক্ষে কোনো প্রমাণ দিতে পারে, কোর্টে কিছু জমা দিতে পারেনি, কেস ডায়েরি যখন বিচারক চেয়ে পাঠিয়েছে তখন কিছু জমা দিতে পারেনি। তার মানে তাদের তদন্তের কোনো সার্বত্তা নেই, তদন্তের কোনো প্রয়োজনীয়তা নেই। সেই তর্কের খাতিরেই যদি আমি ধরি, তাহলে নির্বাচন কমিশন যে দাবি করছে 1 সপ্তাহের মধ্যে আপনাকে এফিডেভিট জমা দিতে হবে, এফিডেভিট দেবে কেন? তাই তো ইলেকশন কমিশন বিহারে যে এসআইআর করছে এবং এই যে 65 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়েছে, ইলেকশন কমিশনের ক্ষমতা আছে যে এফিডেভিট দিয়ে বলবে যে একটা ভুল বা গরমিল যদি আগামী দিন কোথাও থাকে চিফ ইলেকশন কমিশনার পদত্যাগ করবে। তারা এফিডেভিট দিক, 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক দলগুলো এফিডেভিট দেবে, তাদের তো এফিডেভিট দেওয়ার ক্ষমতা নেই। সুতরাং যেভাবে মানুষের মৌলিক অধিকার ভারতীয় জনতা পার্টি ভারতের নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কেড়ে নিতে চাইছে, এটা মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। এবং আমরা যেটা আগেও বলেছি, আবারও বলছি, যে বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। আজকে একটা বৈঠক রয়েছে যেখানে তৃণমূল, কংগ্রেস, ডিএমকে সহ অন্যান্য রাজনৈতিক দলরাও আলোচনায় বসবে এবং বিকেলবেলা সে বৈঠক রয়েছে 5:30টার সময়। সেরকম কোনো নাম ঠিক হলে বা কোনো সিদ্ধান্তে যদি আমরা উপনীত হই, আজকালের মধ্যে নিশ্চিতভাবে সংবাদ মাধ্যমে দলও ব্যবস্থা নেবে এবং রাজনৈতিকভাবেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু আপনারা যে প্রশ্ন করছেন, আপনি কোন চ্যানেল? TV9। কৈলাস বিজয়বর্গীয়র ছেলে যে ব্যাট দিয়ে মেরেছিল সরকারি আধিকারিককে, কৈলাস বিজয়বর্গীয় যতদিন ছিল প্রশ্ন করেছিলেন তো? একই যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। আমরা তো এর কন্ডেম করি, যদি কেউ করে থাকে দলগতভাবেও আমরা ব্যবস্থা নেবো, প্রশাসনিকভাবেও ব্যবস্থা নেবো। ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে। আর দলগতভাবেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই ঘটনার ধিক্কার জানাই, আমরা এটাকে সমর্থন করি না। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যারা এই দাদাগিরি করে বিভিন্ন রাজ্যে মানুষকে ভয় ভীতির একটা পরিবেশ তৈরি করে রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে, তাদেরকে ওই প্রশ্নগুলো করার দায়িত্ব আপনাদের। না, দলের তরফ থেকে কে যাবে সেটা দলগত সিদ্ধান্ত হবে, যখন সিদ্ধান্ত হবে আপনারা জানতে পারবেন। আমি যাবো কি অন্য কেউ যাবে সেটা দলের সিদ্ধান্ত, সেটা 10 দিন আগে আমরা প্রকাশ্যে বলতে পারবো। দেখুন, আমি আপনাদের বলি, এই যে মিন্টা দেবী যে অভিযোগটা উঠেছিল যে 100 বছর 110 বছর তার বয়স, এখনও তার ভোটার লিস্টে নাম রয়েছে। ইলেকশন কমিশন যে চেঞ্জ করলো তখন হলফনামা দেওয়া হয়েছিল? তখন তো হলফনামা দেওয়া হয়নি। অনুরাগ ঠাকুর যে অভিযোগগুলো তুলেছে, অনুরাগ ঠাকুর তো বাংলাকে চেনেই না, জানেই না। অনুরাগ ঠাকুর বলছে ডায়মন্ড হারবারের একটা অ্যাড্রেসে, একটা প্রিমাইস নাম্বারে 45 জন ভোটার রয়েছে, তার মধ্যে 41 জন ভোটারকে আমি দাঁড় করিয়ে ভিডিও করে পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। 4 জনের মধ্যে 1 জন কলকাতায় রয়েছে, আর 3 জনের বিয়ে হয়ে অন্য জায়গায় চলে গেছে, আর 1 জন মারা গেছে। এই তো হিসেব। সেই 41 জনকে দাঁড় করিয়ে তাদের বক্তব্য ভিডিও রেকর্ড করে অনুরাগ ঠাকুরকে পাঠানো হয়েছে। আমরা যে দাবিটা তুলেছি বা আমরা যে অভিযোগগুলো তুলেছি, যে একটা ব্রুয়ারিতে 100 জন ভোটার, কর্ণাটকায় কংগ্রেস যে অভিযোগটা তুলেছে যে মহাদেবপুরে একটা ছোট্ট বাড়ি বা ঘর 8x10 একটা রুমে
সেখানে 150 জন ভোটার, 200 জন ভোটারকে দাঁড় করাক না, ইলেকশন কমিশন দাঁড় করা। আর প্রশ্নটা তোলা হচ্ছে ইলেকশন কমিশনের দিকে, আর সাংবাদিক বৈঠক করছে বিজেপির নেতা অনুরাগ ঠাকুর। ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে, ইলেকশন কমিশন উত্তর দেবে, বিজেপির নেতারা উত্তর দিচ্ছে কেন? সিবিআইকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইডিকে প্রশ্ন করলে বিজেপির নেতারা উত্তর দিচ্ছে, ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠলে বিজেপি নেতারা উত্তর দিচ্ছে, সাংবাদিক বৈঠক করছে। অনুরাগ ঠাকুর যে অভিযোগ তুলেছে তার উত্তর আমরা দিয়ে দিয়েছি, কিন্তু আমরা যে অভিযোগগুলো করেছি তার উত্তর ইলেকশন কমিশন দিক, সে উত্তর কে দেবে? আর যদি এদের ন্যূনতম বিবেক বা সম্মান বা কোনো রকম কোনো মূল্যবোধ থাকে, তাহলে আগে তো কেন্দ্র সরকারের ইস্তফা দেওয়া উচিত। প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সবার পুরো ক্যাবিনেটের তো ইস্তফা দেওয়া উচিত। এই ভোটার লিস্টের বেশি তো নির্বাচন হয়েছে, তার মানে তো যদি এই ভোটার লিস্ট অবৈধ হয়, সরকার অবৈধ। আপনি তারপর এসআইআর করুন, ইলেকশন কমিশন তারপর এসআইআর করে ভারতবর্ষে ফ্রেশ নির্বাচন করুক। আমরা তো মানুষকে ফেস করতে ভয় পাচ্ছি না, আমরা তো চাই নির্বাচন। এটা নিয়ে আমরা আগেই হাইকোর্টে মামলা করেছি, এবং নতুন প্রথা হিসেবে এবার প্রথম আমি দেখছি যে BLA-2-দের নাম, ফোন নাম্বার, ছবি ইলেকশন কমিশন চেয়ে পাঠিয়েছে। এখন ইলেকশন কমিশনের তো ক্রেডিবিলিটি শূন্য হয়ে গেছে, এটা তো বিজেপির কৃতদাস হিসেবে কাজ করছে, বিজেপির প্রতিনিধি প্রতিভূ হিসেবে কাজ করছে। তা ইলেকশন কমিশনকে একটা লিস্ট দেওয়া মানে তো সেটা আলটিমেটলি বিজেপির হাতে চলে যাওয়া। আমরা আগে দেখেছি এই যে কেন্দ্রীয় সংস্থা, আমরা কোনো রকম কোনো তথ্য, আমার ক্ষেত্রে আমি বলছি যে তথ্য আমি ইডিকে জমা দিয়েছি, বিজেপির নেতা বা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই তথ্য তার হাতে পেয়েছে, আমি এই নিয়ে মামলা করেছি। সেখানে আদালত ইডিকে কচ্ছরা করেছে। একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে যে মামলা, যে তথ্য আমরা তুলে দিয়েছি ভরসা করে, বা তাদের উপর বা ভারতের বিচার ব্যবস্থার উপর সম্মান রেখে, সেই তথ্য বা পরিসংখ্যান আলটিমেটলি বিজেপির নেতাদের হাতে কোনো না কোনোভাবে পৌঁছে গেছে। তা নির্বাচন কমিশনকে আমরা যে তথ্য দেবো সেটাকে বিজেপির হাতে পৌঁছাবে না, তার দায় দায়িত্ব কার? আমরা সে কারণে বলেছি BLA-2 লিস্ট নির্বাচনের 1 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 2 সপ্তাহ আগে আপনি চাইতে পারেন, 10 দিন আগে চাইতে পারেন, 10 মাস আগে চাওয়ার নির্বাচন কমিশনের অধিকার নেই। তার কারণ নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, নির্বাচন কমিশন ইম্পার্শিয়াল নয়, নির্বাচন কমিশন ভারতের সংবিধানের রীতিনীতি মেনে কাজ করছে না। নির্বাচন কমিশন বিজেপির প্রতিনিধি, বিজেপির অঙ্গুলি হেলনে কাজ করছে, ইশারায় কাজ করছে, তাদের ইন্ধনে কাজ করছে। সেই কারণে আমরা এই মামলা করেছি, এবং কেস সাবজুডিস, আগামী দিন লড়াই হবে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই যেমন কোর্টেও হবে, মাঠেও হবে, ময়দানেও হবে, পার্লামেন্টের ভিতরেও হবে, বাইরেও হবে। ঠিক আছে। এরপরে আপনাদের রাজনৈতিক পদক্ষেপ কি? একটা কথা শোনা যাচ্ছে একটা প্রস্তাব দেখুন, যে কোনো যেটা আপনি বলছেন ইমপিচমেন্ট মোশন যদি আনতে হয়, আপনাদের নিয়ম জানা উচিত যে ইমপিচমেন্ট মোশনের ক্ষেত্রে 14 দিনের নোটিশ দিতে হবে। ইমপিচমেন্ট মোশন আসবে পরের সেশনে, আসবে এই সেশন তো 3 দিনের মধ্যে শেষ, 21 তারিখ তো পার্লামেন্ট শেষ। তো এই সেশনে হয়তো এই অধিবেশনে ইমপিচমেন্ট মোশন মুভ করা যাবে না, কিন্তু যেভাবে সংবিধান বিরোধী এবং গণতন্ত্রের পরিপন্থী হিসেবে ভারতের নির্বাচন কমিশন কাজ করছে, ইমপিচমেন্ট মোশন নিশ্চিত করে মুভ করা হবে, পরের সেশনে মুভ করা হবে। What will be your role? English বা হিন্দি? শুধুমাত্র মহিলাদের নিয়ে একটা মেগা মিছিল করবে, এখানে স্লোগান দেওয়ার ভাবনা দিচ্ছে মমতা হাটাও বাংলা ভাষা। বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহিলাদের প্রতি কী ভাষা ইউজ করেছিলেন বাঁকুড়ার সারেঙ্গায়, ভিডিওটা আজকে আমরা টুইটারে দেব। আগে তাদেরকে বহিষ্কার করতে বলবেন, ক্ষমা চাইতে বলবেন, তারপরে সব নাটক করতে বলবেন। English one. শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা
এটা ওদের শিক্ষা, সেই কারণেই বিজেপিতে গেছে। এটা ওদের শিক্ষা। ওরা ভালো ভাষায় কথা বলতে পারে না, ওরা সৌজন্যতার রাজনীতি বোঝে না, ওরা সম্মানের রাজনীতি বোঝে না, ওরা এই ভাষায় কথা বলে অভ্যস্ত। এবং এমন লোকেদের যারা পুলিশের বিরুদ্ধে বা মহিলাদের বিরুদ্ধে এই কটু ভাষা ব্যবহার করে, তাদেরকে এই বিচার ব্যবস্থার বিচারপতিরা ব্ল্যাঙ্কেট ইনজাংশন দিয়ে প্রোটেক্ট করে রাখে। এটাই হচ্ছে দেশের অবস্থা। সেই বিচারপতিদের কাছে আমার প্রশ্ন থাকবে, যারা সংবিধান এবং আইন বা আইনের শাসন যাতে আমাদের সমাজে চলে সেটার পক্ষে যারা নিজের জীবন বিপন্ন করে লড়াই করে, বা যাতে আইনের শাসন থাকে, যে পুলিশ দুর্গাপুজো, কালী পুজো, ঈদ, বড়দিন সব কিছু মানে তুচ্ছ করে মানুষের জন্য কাজ করে, সেই পুলিশ ফোর্সের নগরপালকে যিনি এই ভাষায় কটূক্তি করে আর হাইকোর্ট তারপরেও চুপ করে থাকে, সেই বিচারপতিরা উত্তর দেবে। আমার এখানে বলার কিছু নেই। স্ট্যান্ড অফ ইন্ডিয়া রিগার্ডিং ভাইস প্রেসিডেন্ট ইলেকশন এবং তার ইনভিটেশনে এবছর প্রথমবার দেখা যাচ্ছে, প্রাইম মিনিস্টারের ইনভিটেশনে দেখা যাচ্ছে প্রথমবার বিজেপি ক্ষমতা আসার পর তারা রাজ্যে রেলের কি কাজ করেছে তার উদাহরণ দিতে করে আমন্ত্রণ করা হচ্ছে। আগে এমন ঘটনা ঘটেনি, সবাইকে এইভাবে ইনভিটেশন করছে। কোথাও মনে হচ্ছে যে পলিটিক্স করার জন্য এই ধরনের ইনভিটেশন কার্ড দেখুন, রাষ্ট্রমার নাম কি ফলেই পরিচয়। আমি গত নির্বাচনের সময় আমি বিজেপিকে চ্যালেঞ্জ করেছিলাম যে আপনারা আবাস বা 100 দিনের যে টাকা দিয়েছেন বলে দাবি করছেন, আপনারা শ্বেতপত্র প্রকাশ করুন। তারা করতে পারেন। আজকে এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, কিছুক্ষণ পরে আমাদের 17 জনের প্রতিনিধি দল যাবে জলশক্তি মিনিস্টারের সাথে কথা বলতে। আপনাদের জেনে রাখা উচিত যে বাংলায় যে পিএইচই জলের প্রজেক্ট চলছে, যেখানে ভারতবর্ষের সংবিধান এবং পার্লামেন্টারি প্রসিডিওর অনুযায়ী 50% টাকা কেন্দ্র এবং 50% টাকা রাজ্য দেয়, সেখানে জলের প্রজেক্টগুলোতেও কেন্দ্র সরকার প্রায় 50% টাকা এখনও আটকে রেখেছে। এই অর্থবর্ষে এখনও প্রায় 2525 কোটি টাকা আটকে রেখেছে। যেখানে উত্তরপ্রদেশকে 60,000 কোটি টাকা দিয়েছে, সেখানে গত 5 বছরে বাংলাকে প্রায় 20,000 কোটি টাকা দিয়েছে। যেখানে গত অর্থবর্ষে মহারাষ্ট্রকে দিয়েছে প্রায় 29,000 কোটি টাকা, সেখানে বাংলাকে দিয়েছে 3,000 কোটি টাকা, 2900 কোটি টাকা। এই বছরে যেখানে 5,050 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে 2,025 কোটি টাকা দিয়েছে। আর যেখানে রাজ্য সরকারের 4,500 কোটি টাকা দেওয়ার কথা, সেখানে রাজ্য সরকার 400 কোটি টাকা বেশি দিয়ে 4,500-এর জায়গায় 4,900 কোটি টাকা দিয়েছে। তো গাছ তোমার নাম কি ফলেই পরিচয়। কেন্দ্রীয় সরকার বাংলায় হেরে বাংলার টাকা বন্ধ করেছে। শুধু তাই নয়, রাস্তা বা 100 দিনের টাকা শুধু তাই নয়, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ। মানে প্রায় আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বকেয়া পাওনা 2 লক্ষ কোটি টাকা, 1,94,000 কোটি টাকা। তো প্রধানমন্ত্রী আগে 1,94,000 কোটি টাকা কবে বাংলার খাতায় দেবেন সেটা আগে সাংবাদিক বৈঠক করে বলুন। আমি তো আপনাদের সাথে কথা বলছি, বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন যে আপনারা যে বলছেন 100 দিনের টাকা দিয়েছি বা জল জীবন মিশনের টাকা দিয়েছি, শ্বেতপত্র প্রকাশ করুন। আমরা শ্বেতপত্র প্রকাশ করে পার্লামেন্টারি আনসার কোট করে আজকে মিনিস্টারের কাছে চিঠি করে পাঠিয়েছি যে আপনি আসামের মতো একটা ছোট রাজ্যে, আসামকে দিন, কোনো অসুবিধা নেই, আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে। কিন্তু আপনি আসামকে দিচ্ছেন প্রায় 29,000 কোটি টাকা আর বাংলাকে দিচ্ছেন 3,000 কোটি টাকা। এই বৈষম্য তো আমরা মানব না, এই বিচারিতা তো আমরা মানব না। সুতরাং বিজেপি কী করেছে আপনি তথ্য পরিসংখ্যান দেখলে বুঝতে পারবেন। প্রচারের মাধ্যমে বিজেপিকে বা বিজেপির কথায় পা না দিয়ে, বিজেপির ওই আষাঢ়ে গল্প না শুনে বিজেপি কত কাজ করেছে বিজেপির রিপোর্ট কার্ডটা দেখলেই আপনি বুঝতে পারবেন। One statement for national media.